স্থানীয় সরকারের 5 বিল পাশ, পৌরসভা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, গণবিরোধী বলছে জামায়াত। ছুটির দিনেও আজ বসছে সংসদ অধিবেশন। সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ। টিকিট পেতে অনেকের দৌড়ঝাঁপ, মাঠে গ্রহণযোগ্যতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেবে দল। দেশে মহামারী আকার ধারণ করেছে হাম, শিশু সন্তান নিয়ে চরম ভোগান্তিতে অনেক পরিবার। সংক্রমণ নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। জ্বালানি খরায় পাম্পে পাম্পে দীর্ঘ লাইনে ক্রান্তি, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। ডিজেল নিয়ে তেমন সমস্যা না থাকলেও পেট্রোল অকটেন সংকট বেশি। যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যে পাকিস্তানের সংলাপের প্রস্তুতি। লেবাননে ইসরায়েলের হামলায় বিশ্বজুড়ে নিন্দা। এবং আজ পর্দা উঠছে 11তম স্কুল ক্রিকেট টুর্নামেন্টের। 64 জেলা থেকে অংশ নিচ্ছে 300-র বেশি দল। সামনে আরও বড় পরিকল্পনা বিসিবির। সাংবিধানিক বাধ্যবাধকতা বা সময়ের সীমাবদ্ধতা থাকায় সাপ্তাহিক ছুটির দিনেও আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। শুরু হবে সকাল 10:30টায়, চলবে রাত পর্যন্ত। বাংলাদেশে সাধারণত সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন অধিবেশন চললেও জরুরি সাংবিধানিক বাধ্যবাধকতা, আইন পাশ বা বিশেষ পরিস্থিতির প্রয়োজনে ছুটির দিনেও অধিবেশন পরিচালনার নজির রয়েছে। 133টি অধ্যাদেশ আইনে রূপান্তরের সাংবিধানিক বাধ্যবাধকতা মেটাতে তাই শুক্রবারে এই অধিবেশন। কাজের চাপ বেশি থাকলে বিশেষ প্রয়োজনে প্রতিদিন 2 বা ততোধিক সেশনেও সংসদ চলতে পারে, যা ছুটির দিনেও কার্যকর হতে পারে। একাত্তরে মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াত ইসলামী সহ বেশ কয়েকটি পক্ষকে উল্লেখ করে সংশোধিত মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল সংসদে পাশ হয়েছে বৃহস্পতিবার। এদিকে 3 অধ্যাদেশ বাতিল করায় আগের নিয়মে ফিরছে বিচারক নিয়োগ ও বিচার বিভাগের কার্যক্রম। এর ফলে সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করা হচ্ছে না। এদিকে পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না, এমন বিলও পাশ হয়েছে সংসদে। আর আপত্তি সত্ত্বেও বিল পাশের অভিযোগে এদিন ওয়াকআউট করেন বিরোধী দলীয় এমপিরা। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 12তম দিন সকাল থেকেই একের পর এক বিল উত্থাপন করা হয় এবং পক্ষে বিপক্ষে চলে যুক্তিতর্ক উপস্থাপন। যে মানদণ্ডের বিচারক চান, 71-এর স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে মুসলিম লীগ, জামায়াত ইসলামী ও নেজাম ইসলাম সহ কয়েকটি পক্ষকে উল্লেখ করে সংশোধিত মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2026 উত্থাপন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। বিল উত্থাপনের সময় পয়েন্ট অফ অর্ডার নিয়ে এ বিষয়ে কথা বলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। ফ্যাসিস্টের বিকৃত একজন প্রতিভূ শেখ হাসিনা এবং পরবর্তী পর্যায়ে ইন্টারিম গভর্নমেন্ট তার ধারাবাহিকতা রক্ষা করেছে সামান্য পরিবর্তন সহ। কি আছে এখানে? আছে তৎকালীন 3টা সংগঠনের নাম নেওয়া হয়েছে: তৎকালীন মুসলিম লীগ, জামাতে ইসলামী, নেজামে ইসলাম পার্টি। এদিকে বিচার বিভাগের স্বাধীনতা খর্বের অভিযোগ করে বিরোধী দলের সদস্যরা আপত্তি তুললেও সুপ্রিম কোর্ট সচিবালয় ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত অন্তর্বর্তী সরকারের জারি করা 3 অধ্যাদেশ বাতিল করা হয় সংসদে। পাশ হয় সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026। সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 রহিতকরণ কল্পে আনীত বিলটি, যা সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রহিতকরণ বিল 2026 নামে অভিহিত হইবে, অবিলম্বে উত্থাপিত আকারে পাশ করা হোক। এরপর ফ্লোর নিয়ে বিরোধী দলীয় নেতা তাদের সংসদে কথা বলতে সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন। এ নিয়ে পাল্টা বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী। একদিকে 2 মিনিট সময়, এই সময়ের ভিতরে কিছুই বলা সম্ভব না যারা উত্থাপন করছেন তাদেরকে। তাইলে ডিবেট কোথায়? আমরা তো কোনো ডিবেট দেখছি না এখানে। সেই ডিবেটের সুযোগ যদি না থাকে, মাননীয় স্পিকার এখানে বসে আমাদের লাভ কি? যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট দেয়া হয়েছে সেই বিলগুলো আমরা আজকে থেকে আনা শুরু করছি। কালকের মধ্যে তো আমাদের বিলগুলো সম্পর্কে সব ফয়সালা করতে হবে। উত্থাপনের পরে আপনি আপত্তি উত্থাপনকারীদের মধ্য থেকে একজনকে ফ্লোর দিয়েছেন, 3 গুণ সময় দিয়েছেন। দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচন হবে না, এমন একটি বিলও পাশ হয় সংসদে।
যারা এই প্রস্তাবের হুমায়রা ফারুকী, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হচ্ছে আজ থেকে। ঢাকার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা 11টা থেকে এই ফর্ম সংগ্রহ করা যাবে। ফর্মের মূল্য ধরা হয়েছে 2,000 টাকা। বিএনপি থেকে জানানো হয়েছে ফর্ম সংগ্রহের পর মনোনয়ন ইচ্ছুকদের তা জমা দিতে হবে 12 এপ্রিলের মধ্যে। এছাড়া মনোনয়ন ফর্ম জমা দেবার সময় জামানত রাখতে হবে 50,000 টাকা। আগামী 12 মে ভোটের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 21 এপ্রিল। মনোনয়নপত্র যাচাই বাছাই হবে 22 ও 23 এপ্রিল। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন বিএনপির নারী নেত্রীরা। লবিং তদবির করতে নেতাদের দৃষ্টি আকর্ষণে ভিড় করছেন দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানের রাজনৈতিক কার্যালয়। স্মরণ করিয়ে দিচ্ছেন আন্দোলন সংগ্রামে নিজের ভূমিকার কথা। দলটির নেতারা বলছেন 36 আসনের চূড়ান্ত রফাদফা করতে শুধু সুপারিশ নয়, মাঠ পর্যায়ে গ্রহণযোগ্যতা ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজনৈতিক ভূমিকা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বিএনপি। 12 মে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের দিনক্ষণ ঠিক করেছে নির্বাচন কমিশন। 50টি আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট পাচ্ছে 36টি, আর বিরোধী জোট পাবে 13টি আসন। এছাড়াও 6 জনের স্বতন্ত্র এমপিদের ভাগে যাচ্ছে একটি আসন। নির্বাচন ঘিরে সংসদ নির্বাচনে মনোনয়ন বঞ্চিতদের পাশাপাশি বিএনপির সিনিয়র নেতাদের স্ত্রী, সন্তান ও জোটসঙ্গীরাও তাকিয়ে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে। বিগত আন্দোলন সংগ্রামে দলের পক্ষে ভূমিকা, বিশেষ সেক্টরের নিজেদের দক্ষতা ও বিএনপি চেয়ারম্যানের দেওয়া প্রতিশ্রুতি মনে করিয়ে দিচ্ছেন তারা। মানে ত্যাগী, পরীক্ষিত, শিক্ষিত, সৎ এই ধরনের নারীরাই পার্লামেন্টে আসুক। আমি রাজনীতিতে কি পাবো না এইটা আমি কখনোই চিন্তা করি না। আমি সবসময় চিন্তা করি যে আমি রাজনীতিকে কি দিতে পারবো। তা আমি আসলে সেইটাই দিতে চাই, সেইটা দেবার জন্য আমি শুধু সুযোগটা চাই। তো আমি ভেবেছিলাম এবারও আমাকে মনোনয়ন দিবে, যেহেতু 2018 সালে দিয়েছে, কিন্তু দলীয় কিছু সীমাবদ্ধতার কারণে আমাকে দেই নাই। আশা করি সংরক্ষিত নারী আসন দল আমার ব্যাপারটা বিবেচনা করবে। বিএনপির মনোনয়ন পেতে আগ্রহী শতাধিক নারী নেত্রী। তাদের মধ্যে আসিফা আশরাফি পাপিয়া, রেহেনা আক্তার রানুর মতো সাবেক সংসদ সদস্যরা যেমন এগিয়ে আছেন, তেমনি ত্রয়োদশ নির্বাচনে পরাজিত ডাক্তার সানসিলা জিবরিন, সানজিদা তুলির মতো তরুণ নেতৃত্বও রয়েছে। সাংস্কৃতিক অঙ্গন থেকে আলোচনায় রয়েছে কণ্ঠশিল্পী বেবি নাজনীন, কনক চাপার নাম। তালিকায় ঘুরপাক খাচ্ছে প্রয়াত বিএনপি মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের মেয়ে সালিমা বেগম অরুণী, মওদুদ আহমেদের স্ত্রী হাসনা মওদুদের নামও। পেশাজীবী অঙ্গন থেকে সম্ভাব্য তালিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডক্টর নাহারিন খান, সাংবাদিক কাজী জেসিন আলোচনায় রয়েছেন। এছাড়া জোটসঙ্গীরাও সংরক্ষিত আসনে দাবি জানিয়ে তালিকা দিয়েছেন প্রধানমন্ত্রীকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই চরমভাবে বিমুখ করার দল না। আমরা আমাদের জায়গা থেকে আমাদের দায়িত্ব কর্তব্য করেছি, দল দলের দায়িত্ব কর্তব্য পালন করবেন, এটাই আমরা আশাবাদী। বিগত আমলে যেরকম কাজ করে গেছি, এখনো আমি চাই যে দলের জন্য, দলের হয়ে কাজ করতে। জনগণ নিয়ে লুকাই জনগণের কাজ করে গেছি। এসব তথ্যগুলো যদি আমার সরকার, আমার দলের হাইকমান্ড যদি বিবেচনা করে, আমাকে সংরক্ষিত আসনে যদি এমপি নাও করে, আমার কোনো আফসোস নাই। প্রার্থী মনোনয়নের চূড়ান্ত দায়িত্ব দলের চেয়ারম্যানের ওপর ছেড়ে দিয়েছে স্থায়ী কমিটি। রাষ্ট্রীয় কার্যক্রমের পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের তালিকা যাচাই বাছাই করছেন প্রধানমন্ত্রী। আগামী সপ্তাহে মনোনয়নের চূড়ান্ত তালিকা প্রকাশের সম্ভাবনার কথাও জানিয়েছেন দলের কেউ কেউ। যারা মাঠে সংগ্রামে রাস্তায় আন্দোলন করেছে, ত্যাগ স্বীকার করেছে, জেল খেটেছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা এবং যোগ্য, শুধু রাজনীতিবিদরাই থাকবেন এমন তো না। অর্থনীতিবিদ থাকতে পারেন, পেশাজীবী থাকতে পারেন, কৃষিবিদ থাকতে পারেন। সব মিলিয়ে আমার কাছে সংখ্যা একজ্যাক্ট বলার, তবে উল্লেখযোগ্য সংখ্যক নারীরা অপেক্ষা করছে তারা পার্লামেন্টে। দলটির নেতারা বলছেন, নানামুখী জটিল সমীকরণ সামনে রেখে চূড়ান্ত করা হবে 36 জনের তালিকা। শেষ পর্যন্ত কারা দলে চূড়ান্ত মনোনয়ন পান তা সময়ের উপর ছেড়ে দিয়েছেন নেতারা। নারীরা ভীষণভাবে কাজ করে, শক্তিশালী। ফজলে রাব্বি, সৌরভ, ডিবিসি নিউজ, ঢাকা। সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী কথা বলছেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। মূল্যস্ফীতির হার বেড়ে 9.73% পৌঁছায়। 2005-06 সালে শিল্প খাতের প্রবৃদ্ধি ছিল 10.66%। 2023-24 সালে সেটা নেমে এসেছে 3.51%। কৃষিতে প্রবৃদ্ধি ছিল 5.77%।
তা 23-24 সালে কমে 3.30-তে নেমে এসেছে মাননীয় স্পিকার। কর্মসংস্থান, একটি অর্থনীতি যখন শিল্পের চালিকা শক্তি হারিয়ে ফেলে তখন কর্মসংস্থান সংকুচিত হয় এবং সামগ্রিক উৎপাদনশীলতা হ্রাস পায়। বিগত সময়ে এটি চরমভাবে পরিলক্ষিত হয়েছে মাননীয় স্পিকার। বিগত এক দশকে দেশের অর্থনীতির প্রধান 3টি খাতের মধ্যে কৃষি খাতে মূল্য সংযোজনের অংশ কমেছে প্রায় 4%। অন্যদিকে শিল্প সেবা খাতের অবদান বেড়েছে, কিন্তু সেই সময়ে কৃষি খাতে কর্মসংস্থান বেড়েছে 4.8%, আর শিল্প ও সেবা খাতে কর্মসংস্থান কমেছে মাননীয় স্পিকার। শিল্প ও সেবা খাতে পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি না হওয়ায় তরুণরা বাধ্য হয়ে কৃষি খাতে বেশি করে নিয়োজিত হয়েছে। এতে করে ছদ্ম বেকারত্ব তীব্রতর হয়েছে এবং তরুণদের শ্রমশক্তি অপচয় হয়ে তাদের উৎপাদনশীলতা, আয় বৃদ্ধির সম্ভাবনাকে সীমিত করেছে মাননীয় স্পিকার। বর্তমানে কৃষি খাত মোট জাতীয় মূল্য সংযোজনের 11.6% যোগ করলেও মোট কর্মসংস্থানের প্রায় 41% এই খাতে নিয়োজিত। এই বৈপরীত্য কৃষি খাতে শ্রমের নিম্ন উৎপাদনশীলতাকে ইঙ্গিত করে এবং শ্রমবাজারের গভীর কাঠামোগত দুর্বলতাকে স্পষ্ট করে, এবং এটা কর্মসৃজনবিহীন প্রবৃত্তি, জবলেস গ্রোথের ঝুঁকিরই পরিচায়ক। সঞ্চয় ও বিনিয়োগ, 2001-06 সময়ে বিনিয়োগ সঞ্চয়ের মধ্যে একটি সুস্থ ভারসাম্য বজায় রাখতে নীতি গ্রহণ করা হয়েছিল মাননীয় স্পিকার, যেখানে জাতীয় সঞ্চয় জিডিপির 29%, 94% এবং মোট বিনিয়োগ ছিল 28.75%। শেরপুর 3 আসনে সাধারণ নির্বাচন আর বগুড়া 6 আসনে উপনির্বাচনেও জয় হলো ক্ষমতাসীনদের। শেরপুরে জামাত প্রার্থী মাসুদুর রহমানকে প্রায় 1,20,000 ভোটে হারিয়েছেন বিএনপির মাহমুদুল হক রুবেল। আর প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া 6 আসনেও জামাত প্রার্থীর চেয়ে দ্বিগুণের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপি রেজাউল করিম বাদশা। বড় জয় পেয়ে এলাকার উন্নয়নে কাজ করার কথা বলেন বিএনপি প্রার্থীরা। এদিকে ভোট নিয়ে 2 আসনের বিএনপি প্রার্থী সন্তুষ্টি জানালেও কারচুপির অভিযোগে ভোট বর্জন করেন শেরপুর 3 আসনের জামায়াতের প্রার্থী। এছাড়া শেরপুর ও বগুড়ার নির্বাচনে কারচুপি, হামলা, নির্যাতনের প্রতিবাদে আজ দুপুরে ঢাকার বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াতে ইসলামী। বেড়েই চলেছে হামের সংক্রমণ, শিশুর প্রাণহানিও বাড়ছে। এ বিষয়ে আরও খবর জানবো রাজধানী মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে, এবং সিলেট থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাই ঢাকায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তাহসিনা জেসি। জেসি, সংক্রমণ তো বেড়েই চলেছে, হামের রোগীদের চাপ কেমন দেখছেন এবং চিকিৎসা সেবা ঠিকঠাক মিলছে কিনা সব মিলিয়ে জানাবেন। করি, আপনি জানেন যে এই হামের সংক্রমণটা কিন্তু এই বছরের শুরু থেকেই শুরু হয়েছে। জানুয়ারি মাস থেকে কিন্তু একটু একটু করে হামের রোগী বাড়ছিল এবং মার্চ মাসের পর অর্থাৎ ঈদের পর থেকেই কিন্তু আমরা দেখেছি যে রাজধানী সহ সারা দেশের প্রায় 56টি জেলায় কিন্তু এই হামের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। আমরা দেখেছি যে ইতিমধ্যে ময়মনসিংহ, বরিশাল এসব এলাকায় প্রচুর হামের রোগী মারা গেছে, মৃত্যু অসংখ্য, এবং স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্য সে তথ্য বলছে যে নিশ্চিত হামে এই পর্যন্ত প্রায় 23 জন শিশু মারা গেছে এবং সন্দেহজনক হাম রোগে মারা গেছে প্রায় 7,500-এর মতো শিশু। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে আমরা এই মুহূর্তে সংক্রামক ব্যাধি হাসপাতালে রয়েছি। রাজধানীতে এই সংক্রামক ব্যাধি হাসপাতালে আসলে হামের একটি হটস্পট বলা যাচ্ছে, কারণ এখানে প্রচুর রোগী আসছে এবং এখানে এত রোগীর চাপ যে রোগীদের আসলে সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক এবং নার্সরা। আজকে শুক্রবার হওয়াতে হাসপাতালের জরুরি বিভাগ খোলা রয়েছে, সম্ভবত হাসপাতালের যে বহির্বিভাগ সেটি বন্ধ রয়েছে, এবং হাসপাতালের জরুরি বিভাগে যে
মানুষের ভিড় সেটি আমরা দেখতে পাচ্ছি, যেহেতু এটি একটি সংক্রামক ব্যাধি হাসপাতাল এবং এখানে প্রচুর মানুষ বিভিন্ন রোগের টিকা নিতে এসে থাকেন। বিশেষ করে পশুর কামড়ের আহত হয়ে অনেকে এখানে টিকা নিতে আসেন, সেই লাইনটিতে আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে প্রচুর অভিভাবককেও আমরা দেখেছি যারা হামের শিশুদের সঙ্গে নিয়ে এসেছেন, তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা বলছেন যে অন্যান্য হাসপাতাল থেকে তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে সংক্রামক ব্যাধি হাসপাতালে আসতে। এই কারণে তারা শিশুদেরকে নিয়ে সংক্রামক ব্যাধি হাসপাতালে রয়েছেন। যদিও জরুরি বিভাগে মাত্র একজন চিকিৎসককে আমরা দেখেছি যে তিনি চিকিৎসা দিচ্ছেন। কাজেই হামের রোগী এবং অন্যান্য টিকা নেওয়ার রোগীরাও একই লাইনে দাঁড়িয়ে আছেন, ফলে এখানে প্রচুর রোগীদের চাপ রয়েছে, কিন্তু চিকিৎসক মাত্র একজন, তিনি আসলে সবাইকে সঠিক সময়ে সেবা দিতে পারছেন না বলে আমরা দেখছি। তো যাই হোক, আমার কাছে এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। জেসি, ধন্যবাদ আপনাকে। দর্শক, তাওহিদুর রহমান শাহ রয়েছেন সিলেট থেকে। তাওহিদ, ঢাকার হাম সংক্রমণের খবর আমরা জানছিলাম, সিলেটের কি চিত্র দেখছেন জানাবেন। কৌরি, ঢাকার খবর আমরা জানছিলাম এবং সিলেটেও একই অবস্থা। হামের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে এবং প্রতিদিনই নতুন নতুন রোগীরা এসে ভর্তি হচ্ছেন, কেউ কেউ ছাড়াও পেয়ে যাচ্ছেন। আপনি জানেন সিলেটের রোগীদের একমাত্র চিকিৎসার ভরসাস্থল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল হলেও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হামের সরাসরি চিকিৎসা প্রথম থেকেই আসলে দেওয়া হচ্ছে না, যেহেতু রোগটি একটি ছোঁয়াচে রোগ হওয়ার কারণেই কিন্তু এর অদূরেই সিলেটের যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে গত 26 মার্চ থেকেই কিন্তু আইসোলেশন চালু করা হয়। তখন শুরু থেকে একটি ওয়ার্ডে হলেও এখন পুরো হাসপাতালটিকেই কিন্তু হামের রোগীদের জন্য ডেডিকেটেড করে দেওয়া হয়েছে। ফলে এখানে আজকে শামসুদ্দিন হাসপাতালে 53 জন রোগী ভর্তি আছেন, তাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। এবং একই সাথে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি PICU চালু করা হয়েছে, যেখানে প্রথম থেকে 5টি বেড থাকলেও পরবর্তীতে 2 দিনের মাথায় সেখানে আরো 5টি বেড যুক্ত হয়ে 10টি বেড সেখানে ভর্তি রয়েছেন 9 জন। তারা কিন্তু এর আগে আপনাকে জানিয়ে রাখি যে সিলেটে হামে আক্রান্ত হয়ে গতকাল এক শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সেই শিশুটি ছিল, তার নাম ছিল আরিশা এবং তার বয়স 5 মাস 21 দিন। আপনি জানেন 9 মাস হলে কিন্তু হামের প্রথম ডোজটি কিন্তু দেওয়া হয়, তার আগে কিন্তু অর্থাৎ 9 মাসের কম বয়সী শিশুরাও আক্রান্তের হার বেশি। সেটি সিলেটেও অনেক বেশি শিশু যারা রয়েছেন এই বয়সী। পাশাপাশি কিন্তু গেল সোমবারেও কিন্তু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরেকজন শিশু ফারহান নামে শিশু, তারও মৃত্যু হয়েছে। অর্থাৎ এ নিয়ে সিলেটে 2 জন শিশু কিন্তু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। তো সব মিলিয়ে ডাক্তাররা যেটি বলেছেন যে স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় ডাক্তারের পরামর্শ নিতে এবং এই রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়া মাত্র নিকটস্থ হাসপাতালে যেতে। এই ছিল আমার কাছে সিলেটের সবশেষ। তাওহিদ, ধন্যবাদ আপনাকে। সরকার জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকার কথা বললেও এখনও দীর্ঘ সারিতে পাম্পগুলোতে ভিড় করছেন গ্রাহকরা। রাত দিন একই রকম চিত্র রাজধানীর পাম্পে 10 থেকে 12 ঘন্টার বেশি লাইনে দাঁড়িয়ে তেল কিনতে হচ্ছে তাদের। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ অনেকের। চালকরা বলছেন তেল নিয়ে 1 মাসের বেশি সময় ধরে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। এতে দৈনন্দিন জীবন জীবিকার প্রভাব পড়ছে। পাম্প কর্তৃপক্ষ বলছে অতিরিক্ত চাহিদা থাকায় দ্রুত তেল ফুরিয়ে যাচ্ছে, তাই বাধ্য হয়ে তেল দেয়া বন্ধ রাখতে হচ্ছে। ছোটখাটো লোকাল টিপগুলো ওদের যেই পরিমাণে তেল প্রয়োজন তার সাথে অধিক তেলগুলো ওরা নিয়ে নেয়। ওই তেলগুলো নিয়ে ওরা সংগ্রহ করে রাখে পরের বার সেল করার জন্য কিংবা পরের বার কাজে লাগার জন্য। আমার তেল কিন্তু ঠিকই আমি 200 টাকা 500 টাকা তেল নিতাম, এখন আমার তেল নেওয়া লাগছে যে আমার কোথায় আমার ফুল ট্যাঙ্কি দেবে, আমি 1 মাস চলতে পারবো। তেল যে অতটা কম পাইতেছি তা না, আমরা তেল মোটামুটি ভালোই পেতেছি, যে তাতে মনে করেন যে গ্রাহকদের চাহিদা আমরা মিটাইতে পারতেছি। জ্বালানি তেলের সবশেষ পরিস্থিতি জানবো রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাই ঢাকায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, কি পরিস্থিতি ফিলিং স্টেশনে? বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ তো বলছে যে আগামী 2 মাসের জ্বালানি কিন্তু মজুত রয়েছে, জানাবেন সবশেষ। কৌরি, আমার হাতের ডান পাশেই দেখছেন একটি পাম্পের সামনে একটা ব্যানার থাকানো, যেটিতে লেখা আছে বন্ধ। আসলে বন্ধ বলতে পাম্পটা এখন বন্ধ রয়েছে, তেল দেওয়া হচ্ছে না। অকটেন ডিজেল, যেটি আসলে গতকালকে রাত 9টা-10টার পরেই শেষ হয়ে যায় এবং এরপর থেকে আর তেল দেওয়া হয়নি। এখানে পাম্পের যে কর্তৃপক্ষ ক্যাশিয়ার শাহ আলম, তিনি জানিয়েছেন যে তাদের
31,500 লিটার তেল গতকালকে এসেছিল এবং সেই তেল কিন্তু গতকালকেই শেষ হয়ে যায় এবং তারপর রাত 1-1:30টার দিকে ডিজেল ছিল, সেই ডিজেলও কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো তারপর থেকে এখন ঠিক 10:30 বাজে। তো এই 10:30 নাগাদ এখন পর্যন্ত যেই সময়টা হয়েছে এই সময়ের মধ্যে আসলে কাউকেই তেল দেওয়া যায়নি। আপনি দেখতে পাচ্ছেন, আমি একটু ক্যামেরায় দেখাচ্ছি যে মোটরসাইকেল গাড়ির দীর্ঘ সারি। তবে এই যে সারি দেখছেন এই সারিতে কিন্তু কোনো চালকরা নেই। আসলে তারা দীর্ঘ এই 8-10 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরে আসলে এই যে প্রখর রোদ, এই রোদে আসলে তাদের জন্য অনেকটাই কষ্ট হচ্ছে, যে কারণে তারা তাদের যানবাহনগুলো লাইনেই রেখেছেন, কিন্তু তারা আসলে আশেপাশে ছায়াতে অবস্থান নিচ্ছেন। তো বুঝতেই পারছেন যে আসলে মানুষের যে কি ধরনের কষ্ট ভোগান্তি হচ্ছে। এই ভোগান্তি আসলে আজকেই না, এটি গত 1 মাসেরও বেশি সময় ধরে এই ভোগান্তির মধ্যে আসলে যারা ক্রেতা রয়েছেন তাদের পড়তে হচ্ছে। তো যে পাম্পটিতে আমি রয়েছি এই পাম্পটিতে আসলে তেল পর্যাপ্ত পরিমাণ তেল দেওয়া হচ্ছে, অর্থাৎ যতটুকু তেলই চাচ্ছেন ক্রেতারা সেই সমপরিমাণ তেলই তাদেরকে দেওয়া হচ্ছে, কিন্তু তারপরও আসলে দিয়ে সেটি সংকুলান করানো যাচ্ছে না। ঠিক কারণটা বলছিলেন যে তাদের যে তেলটি আসছে সেটি কিন্তু পর্যাপ্ত তেলই তারা ডিপো থেকে পাচ্ছেন, কিন্তু পেলেও মানুষের যে এত দীর্ঘ সারি, দীর্ঘ লাইন, গাড়ির যে এত দীর্ঘ চাপ, এই চাপ সামাল দিতে তারা হিমশিম খাচ্ছেন। তারা আসলে কোনোভাবেই এই সারি কমাতে পারছেন না এবং তেল দিয়ে কোনোভাবেই তারা পর্যাপ্ত তেল দিতে পারছেন না। কৌরি, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনা থেকে আমিরুল ইসলাম রয়েছেন আমাদের সাথে। আমিরুল, ঢাকার খবর তো আমরা জানছিলাম, খুলনায় কি চিত্র দেখছেন জানাবেন। কৌরি, আপনি জানেন যে শুক্র এবং শনিবার বিগত সময়ে যে খুলনা যে 3টি তেলের ডিপো, পদ্মা, মেঘনা, যমুনায় 3টি তেলের ডিপো বন্ধ থাকে, কিন্তু আজ কিন্তু যে 3টি তেলের ডিপো থেকে তেল উত্তোলন বিপণন কার্যক্রম চলে, যার কারণে যে সকাল থেকে দেখছি যে বিশেষ করে যে পেট্রোল পাম্পগুলো তারা কিন্তু উত্তোলনের মধ্য দিয়ে এখানে তেল সরবরাহ কার্যক্রম চলছে। এবং আমি যে পাম্পটিতে রয়েছে এটা কিন্তু কিছুক্ষণ আগে যে তেলের যে সরবরাহ সেই সরবরাহ শুরু হয়েছে। আপনার কথা বলবো, এখানে রয়েছেন, আসলে তেলের কি অবস্থায় আছে? তেলের তো খুব করুণ অবস্থায় আছে, তেলের স্বল্পতা আছে খুব বেশি। কি ধরনের সমস্যায় ভুগতেছেন আপনারা? এই যে সিরিয়াল দেওয়া লাগতেছে, অনেক সকাল থেকে এসে সিরিয়াল দেওয়া লাগতেছে। ধন্যবাদ আপনাকে। এবং এখানে দেখেছি যে সকাল থেকেই যারা রয়েছেন তারা কিন্তু সারিবদ্ধভাবে এখানে আছেন। আপনি তো আছেন, কতক্ষণ অপেক্ষায় আছেন? তেল কি ঘন্টা 2-এর মতো অপেক্ষায় আছে। কি হলে ভালো হয়? এই সিরিয়ালটা না হলেই ভালো হয়। আমরা কর্মজীবী মানুষ, সকালে একটু ঘুমানোর চেষ্টা করি, তা পারতেছি না ভাই। এই তেলের সংকটের জন্য সকালের ঘুম শেষ হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। বিভিন্ন মানুষ যারা রয়েছে সকাল থেকে কিন্তু পেট্রোল পাম্পগুলোতে লাইন দিয়েছে, শুধুমাত্র জ্বালানি তেলের অপেক্ষায় ছিলেন। এখন এই পাম্পটিতে তেল সরবরাহ চলছে। কি কখন তখন লাইনে আছেন, কি হলে ভালো হয়? 3 ঘন্টা এই আসে তেল নিয়ে যেতে পারলে এটাই সুবিধা, যেহেতু আমরা কর্মজীবী লোক। আমাদের তো মনে করেন সময় লস হয়ে যায়, টাইম লস হয়ে যায়, দিন মায়ের হয়ে যায় এখানে তেল নিতে সিরিয়ালে দাঁড়ালে। ধন্যবাদ আপনাকে। এবং দেখেছি যে গতকালও কিন্তু তেলের সরবরাহ ছিল খুলনার পাম্পগুলোতে। আমরা কথা বলবো, কি অবস্থা? খুব কষ্ট হচ্ছে। ধন্যবাদ আপনাকে। এবং যেমনটি বলছেন কৌরি, আপনি জানেন যে খুলনা যে 35টি পেট্রোল পাম্প রয়েছে, আর এই পেট্রোল পাম্পগুলির মধ্যে রয়েছে খুলনা মহানগরীটি 17টি, বাকি যে 18টি পাম্প রয়েছে সেগুলো কিন্তু পেট্রোল পাম্পগুলো খুলনার উপজেলাগুলো অবস্থিত। এবং এখানটা তেলের সরবরাহ হচ্ছে, কিন্তু যে ক্রেতা যারা রয়েছে তাদের কিন্তু বিশাল লাইনেও আমরা দেখতে পাচ্ছি তেলের অপেক্ষায় থাকতে হচ্ছে, এবং দীর্ঘক্ষণ অপেক্ষার পরে কিন্তু জ্বালানি সরবরাহ মিলছেন। এটাই ছিল সর্বশেষ অবস্থা। কৌরি, আমিরুল, ধন্যবাদ আপনাকে।